সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। তোমাদের আজকের ভূগোল বিষয়ের নতুন একটা অংশ আলোচনা করবার জন্য আমি চলে এসেছি। পূর্বের ক্লাসে তোমাদের যে যতটুকু অংশ আলোচনা করেছিলাম আমরা, সেগুলো আশা করি তোমরা সবাই পড়েছো, এবং তার থেকে আমি সবাইকে যা প্রশ্ন জিজ্ঞাসা করলাম সবাই তার যথাযথভাবে ভালো উত্তর দিতে পেরেছো। যাদের যাদের সমস্যা আছে, দু একটা প্রশ্নের, কিছু কিছু প্রশ্নের যদি এখনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে। আমি তোমাদের সেই ডাউটগুলোকে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? এবং তোমাদেরকে বারবার যেটা বলি সেটা হচ্ছে যে টেক্সট বইটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে, এবং আমাকে আগে প্রশ্নটাকে ঠিক করে নিতে হবে যে আমি কোন প্রশ্নের উত্তর এইটা পড়ছি বা আলোচনা করছি, ঠিক আছে? আর মাঝে মাঝে এটাও করতে পারো, বন্ধুদের মধ্যে সবসময় গেম খেলা, টিভি, বিভিন্ন সব জিনিস সম্পর্কে আলোচনা না করে মাঝে মাঝে যদি একটু পড়াশোনা সম্পর্কে আলোচনা করো, দেখবে নিজেরা যখন কোনো বিষয় নিয়ে নির্দিষ্টভাবে আলোচনা করবে, তুমি তোমার বন্ধুকে একরকম ভাবে বললে, তুমি তোমার বন্ধুকে এক নির্দিষ্ট বিষয়ে বললে, দেখবে তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে এবং একে অপরের যে কথাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, বোঝার চেষ্টা করো, যে কোনো বিষয় তোমাদের খুব ভালোভাবে সেটা আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে, এবং তোমরা আলোচনা করলে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমাদের মেমোরিতে থেকে যাবে, ঠিক আছে? এটাই আমার বলা। তোমরা যদি বিভিন্ন শর্ট প্রশ্ন, এমসিকিউ, যে কেন এই প্রশ্নের উত্তর এইটা হলো, ওইটা কেন হলো না, স্যার বলেছে বলেই কি হলো না, সঠিকভাবে এইটাই উত্তর, তোমরা যদি এই জিনিসগুলোকে নিজেরা একটু মডিফাই করো বা করার চেষ্টা করো, দেখবে তোমাদের কিন্তু দীর্ঘ সময় ধরে টেক্সট বই বা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রশ্ন উত্তর পড়ার দরকার পড়ে না। নিজেরা একটু ভালোভাবে আলোচনা করবে, একবার করে সঠিকভাবে বললে সেটা কিন্তু অনেকটা তোমাদের মেমোরিতে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবং তোমরা বন্ধুদের মধ্যে আলোচনা করতে করতে তোমরা এটাও বুঝতে পারবে যে তোমার কোথায় কোন অংশে ঘাটতি থেকে যাচ্ছে, কোন অংশে তুমি এই অংশগুলো ঠিক বুঝে উঠতে পারছো না, তাহলে সেইগুলো তোমরা আরেকবার জিজ্ঞাসা করতে পারবে, স্যারদেরকে জিজ্ঞাসা করতে পারবে, বা আরেকবার টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে সেখান থেকে বুঝতে পারবে, তাই না? সেই জন্যই বলছি। যাই হোক, আমরা পূর্বের ক্লাসে আমরা দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? প্রথম দিন আমরা কি জেনেছিলাম? বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছিলাম, যে আমরা এই যে বায়ুমণ্ডলে বসবাস করছি, এই বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে বলতো? নাইট্রোজেন। দ্বিতীয় অক্সিজেন। চতুর্থ প্রধান গ্যাস কি আছে বলতো? কার্বন ডাই অক্সাইড। এর পরিমাণ কত? 0.033%। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? পূর্বের ক্লাসে আমরা বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছি, আজকে আমরা জানবো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রথম দিন আমরা বায়ুমণ্ডলের যে উপাদান এবং সেখানে বায়ুমণ্ডলের বিস্তৃতি পৃথিবী বা ভূপৃষ্ঠ স্তর থেকে কত দূর ছিল বলে মনে হয় তোমাদের? সমুদ্রপৃষ্ঠ থেকে কত বলো? 10,000 কিলোমিটার পর্যন্ত, তাই তো? তো এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত যে অংশে, এখানে কোন কোন স্তর লক্ষ্য করা যায়, এবং সম্পূর্ণ পুরো নিচ থেকে ওপর পর্যন্ত, অর্থাৎ ভূপৃষ্ঠ লেভেল থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত সব জায়গায় সমান অনুপাত বা সমান ঘনত্ব লক্ষ্য করা যায় না। তো তাদের সমান বৈশিষ্ট্যের জন্য তাদেরকে নির্দিষ্ট কয়েকটি শ্রেণীবিভাগ করা হয়েছে, সেগুলোই আমরা আজকে জানবো, আলোচনা করব। কারোর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব অবশ্যই।
দেখো এই যে ছবিটা আমি দিয়েছি, অ্যাটমসফিয়ার, আর্থ, এয়ার, বায়ুমণ্ডল, এবং এটা দেখো একটা দূর থেকে পৃথিবীর একটা অংশ তোলা হয়েছে ছবি, যেখানে দেখো একটা মেঘের বিরাট স্তর বা মেঘের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা বায়ুমণ্ডলের নির্দিষ্ট নির্দিষ্ট স্তরে এগুলো লক্ষ্য করা যায়। তারপরে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য আবার পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, সেইগুলো আমরা আজকে ইন ডিটেলসে খুব ভালোভাবে বিষয়গুলো জানবো। তোমরা একটু খেয়াল করো, এই যে 10,000 কিলোমিটার কথাটা বারবার বলা হচ্ছে প্রথম দিন থেকে, এই 10,000 কিলোমিটার পর্যন্ত তো সকল স্তরে বায়ুমণ্ডলের সব জায়গায় বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় না। আমরা যদি এখান থেকে ধরো 10,000 কিলোমিটার দরকার নেই, 100 কিলোমিটার পর্যন্ত কোনো একটা অংশে যাতায়াত করার চেষ্টা করি বা যাওয়ার চেষ্টা করি, দেখবে এই 100 কিলোমিটারের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় পরিবেশগত, রাস্তার পাশের যে ফুটপাত, বিভিন্ন দোকানপাট, বাড়িঘর, বিভিন্ন কিছুর বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করতে পারবে। আলাদা আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একই রকম ভাবে বায়ুমণ্ডলেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এরকম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। তো এরকম আলাদা আলাদা বৈশিষ্ট্য হওয়ার জন্য তাদেরকে নির্দিষ্ট কয়েকটি নামে চিহ্নিত করা হয়। প্রথমে কি করা হয়েছে, এই যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করা হয়েছে রাসায়নিক গঠন আর হচ্ছে উপাদানের বা উষ্ণতার তারতম্য। ঠিক আছে, রাসায়নিক গঠন এবং উষ্ণতার তারতম্য হিসাবে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা জানবো রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাস। সেটা কি কি রয়েছে রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাস? এই রাসায়নিক গঠন এদেরকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষম মণ্ডল। তাহলে আমরা দেখো এই নামটার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি, সম মানে কি সমান, বিষম মানে কি যেগুলো সমান নয়, তাই তো? তাহলে হোমোস্ফিয়ার, ইংলিশে যেটাকে বলা হয় হোমোস্ফিয়ার, হোমো সমান সমান সম, আর স্ফিয়ার অর্থাৎ মণ্ডল। তাহলে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত, দেখো ছবিটা একটু খেয়াল করো, ছবিটা খেয়াল করলে বুঝতে পারবে এই যে তীর চিহ্নটা, ঠিক আছে, নির্দিষ্টভাবে যে তীর চিহ্নটা এখানে লক্ষ্য করতে পারছো তোমরা, এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, কত দূর বলেছে দেখো, 0 থেকে 88 কিলোমিটার। এই যে শূন্য থেকে 88 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় যে স্তরে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, উপাদানগুলোর অনুপাত প্রায় একই থাকে, অর্থাৎ রাসায়নিক গঠনের সেরকম পরিবর্তন এই স্তরে লক্ষ্য করা যায় না। কতদূর বিস্তৃত এটা? 0 থেকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে কোন কোন অংশ লক্ষ্য করা যায়? এই স্তরে ট্রপোস্ফিয়ার, যেটা একদম ভূপৃষ্ঠের নিম্ন স্তর, ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এগুলো কি? এগুলো আমরা পরের অংশে জানছি, আগে নামগুলো একটু জেনে নাও, পরিচিত হয়ে নাও, ধীরে ধীরে আমরা সব আলোচনা করব। মেসোস্ফিয়ার, ঠিক আছে, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ারের নিচের অংশ। এই যে অংশগুলি নিয়ে গঠিত হয়েছে সমমণ্ডল, ইংলিশে সেটাকে কি নাম দেওয়া হয়েছে? হোমোস্ফিয়ার। কতদূর পর্যন্ত বিস্তৃতি? 0 থেকে 88, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত। কেন সমান হলো, সমমণ্ডল কেন নাম হলো? কারণ এইখানে বায়ুমণ্ডলের যা কিছু উপাদান রয়েছে বা লক্ষ্য করা যায়, তাদের অনুপাত প্রায় একই থাকে। ঠিক আছে, একই থাকার জন্য রাসায়নিক গঠনে সেরকম পরিবর্তন হয় না, তাহলে সমান রয়েছে, তাই এটাকে সমমণ্ডল বলা হচ্ছে। এরপরে রয়েছে বিষম মণ্ডল।
বিষমমণ্ডল কোথা থেকে আছে? তাহলে ঠিক যেখানে সমমণ্ডলের স্তর যে অবধি গেল, যে স্তর পর্যন্ত সমমণ্ডল আমরা লক্ষ্য করতে সীমানা ছিল, সেইখান থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ যে পর্যন্ত বায়ুমণ্ডলের স্তর আমরা লক্ষ্য করতে পারা যায় বা এখন অবধি লক্ষ্য করা গেছে, সেই পর্যন্ত এই বিষমমণ্ডলের বিস্তৃতি। তাহলে কত দূর পর্যন্ত বললাম? 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে? এখানে বিষমমণ্ডল কেন বলছে? কারণ এই যে স্তর বলা হলো, এই স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলো একরকম থাকে না। এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে। ঠিক আছে? তাই একে হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়। এই সমমণ্ডল, অর্থাৎ এই জায়গাটা, সমমণ্ডল আর বিষমমণ্ডলের মধ্যবর্তী যে অংশ, অর্থাৎ যেখানে সমমণ্ডল শেষ হয়ে যাচ্ছে, বিষমমণ্ডল শুরু হচ্ছে, এই অংশ থেকে অংশটুকুকে আমরা বলছি টার্বোপজ। বোঝা গেল? কি নাম? টার্বোপজ। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ, এই যে থার্মোস্ফিয়ার দেখতে পাচ্ছ, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ এবং এক্সোস্ফিয়ার স্তর, এক্সোস্ফিয়ারটা এর ঠিক ওপরেই রয়েছে, এক্সোস্ফিয়ার স্তর, এই এক্সোস্ফিয়ার স্তর এই স্তরের অন্তর্গত, অর্থাৎ হেটারোস্ফিয়ার স্তরের অন্তর্গত। এখানে শুধুমাত্র দেখো, খেয়াল করলে 110 কিলোমিটার পর্যন্ত দেখানো গেছে। ঠিক আছে? এই জন্য পুরোটা এখানে দেখানো হয়নি। আচ্ছা, এই যে বিষমমণ্ডল কথাটি বললাম, এই বিষমমণ্ডলের 4টি স্তর লক্ষ্য করা যায়। একটা আণবিক নাইট্রোজেন স্তর, যার উচ্চতা ঠিক যেখানে সময় শেষ হয়ে গেছে 88 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে? আণবিক নাইট্রোজেন, তাহলে এখানে গ্যাসের প্রাধান্য কি আছে? নাইট্রোজেন। সেই জন্য কি বলেছে প্রথমে দেখো, বিষমমণ্ডল এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। পারমাণবিক অক্সিজেন স্তর, যেটা 200 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত, এই অংশের প্রধান গ্যাসের নাম কি? অক্সিজেন। ঠিক আছে? 3 নম্বর রয়েছে হিলিয়াম স্তর, এটা 1120 থেকে 3540 কিলোমিটার পর্যন্ত, এই স্তরের নাম কি? হিলিয়াম। তাহলে হিলিয়াম এখানকার প্রধান গ্যাস। হাইড্রোজেন স্তর, হাইড্রোজেন স্তরের উচ্চতা কত হচ্ছে বিস্তৃতি? 3540 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। সেই জন্য আমরা আগের দিনে পড়েছিলাম সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। তাহলে হালকা গ্যাস হওয়ার জন্য সবার উপরেই অবস্থান করছে, যত হালকা হবে উপরে উঠে আসবে, উপরে উঠে চলে গেছে। তো হাইড্রোজেন স্তর এরকম ভাবে আমরা সব থেকে উপরে স্তরে লক্ষ্য করতে পারছি। তাহলে এই পর্যন্ত যেটুকু বললাম বোঝা গেল সবটুকু? ঠিক আছে। এবার দেখো, প্রথমে আমরা জেনেছি উপাদানের তারতম্য বা রাসায়নিক তারতম্য হিসাবে শ্রেণীবিভাগ। আমরা এবার জানবো মূলত উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তরের শ্রেণীবিন্যাস। এই উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে 6টি স্তরে ভাগ করা যায়। ঠিক আছে? 6টি স্তরে ভাগ করা যাচ্ছে। প্রথম যে নামটি রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তোমরা ছবিটা একটু ভালো করে দেখো, আমি প্রত্যেকটা লেয়ার সম্পর্কে জাস্ট একটু তোমাদের আইডিয়া দিয়ে দিই, তারপরে বিস্তৃতভাবে আমরা আলোচনা করব। ট্রপোস্ফিয়ার, এই স্তরেই কিন্তু আমরা বসবাস করছি, অর্থাৎ আমরা প্রাণী, মানুষ বা বিভিন্ন জীবজন্তু, উদ্ভিদ, এই স্তরেই লক্ষ্য করা যায়। এর বিস্তৃতি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ দেখো এখানটায় মেনশন করে দেওয়া হয়েছে 0 থেকে 12 বা 18 কিলোমিটার পর্যন্ত। কেন 12-18 সেটা আমি একটু পরে বলছি, কারণ এটা মেরু অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চল হিসাবে বিস্তৃতিটা লক্ষ্য করা যায়। এই দেখো ট্রপোস্ফিয়ার স্তরেই
পাহাড় পর্বত গাছপালা, যে বিভিন্ন মেঘগুলো দেখো, পাহাড় পর্বত, মেঘ, হট এয়ার বেলুন, এই স্তরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইখানকার উষ্ণতা কত? সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা এই স্তর পর্যন্ত, এই যে সীমারেখাটা, এইখানকার উষ্ণতা -56°C। আচ্ছা, এরপরে শুরু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে? এটা বিস্তৃত হয়েছে 50 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ যদি যে অঞ্চলে 12 কিলোমিটার পর্যন্ত দেখবো 12 থেকে 50, আবার যেখানে 18 কিলোমিটার পর্যন্ত দেখবো ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি 18 থেকে 50, সর্বোচ্চ বিস্তৃতি 50 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এখানে আবার উষ্ণতা -56 থেকে প্রায় 0° কাছাকাছি বা 3°, 4° পর্যন্ত উষ্ণতা লক্ষ্য করা যায়। এই স্তর দিয়েই কিন্তু যে প্লেন বা জেট প্লেনগুলো এই স্তর দিয়ে চলাচল করে। কারণ এইখানটায় এত মেঘ আছে, মেঘ থাকার জন্য, ঝড় বৃষ্টি হওয়ার জন্য এখান দিয়ে চলাচল করতে পারে না, নিরাপদ হয় না, সেই জন্য এই স্তর দিয়ে চলাচল করে। এবার হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, এই মেসোস্ফিয়ার স্তর কতদূর পর্যন্ত গেছে? 50 অব্দি ছিল, 50 থেকে এটা গেল 90 কিলোমিটার পর্যন্ত। এই স্তরের উষ্ণতা -86°C। এইটা, এই মেসোস্ফিয়ার এই স্তরটিকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয়। যদি তোমার কাছে প্রশ্ন আসে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি, তাহলে আমাকে মেসোস্ফিয়ার বলতে হবে। তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার। এবার দেখো উষ্ণতার পরিমাণটা বেড়ে যাচ্ছে, মাইনাস থেকে হয়ে গেল 1200°C। আর লাস্ট রয়েছে এক্সোস্ফিয়ার। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6। ঠিক আছে, আর রয়েছে আয়নোস্ফিয়ার রয়েছে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে প্রাথমিক ধারণা। আর এই মেসোস্ফিয়ার স্তর দেখছো, এই স্তরেই কিন্তু উল্কাপিণ্ড এখানটায় পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে, আর এক্সোস্ফিয়ার স্তর রয়েছে এখানটায়, দেখো যে বিভিন্ন মহাকাশযান এবং এই যে তোমার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যেটা বলা হয়, এই স্যাটেলাইট গুলো কিন্তু এই এক্সোস্ফিয়ার এই স্তরটাতেই লক্ষ্য করা যায়। প্রথম যে স্তরটি রয়েছে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। বলা হচ্ছে গ্রিক শব্দ ট্রোপোস অর্থাৎ ক্ষুব্ধ। ক্ষুব্ধ মানে কি? রেগে যাওয়া, তাই তো, ক্ষুব্ধ বলছি আমরা। আর স্ফিয়ার অর্থাৎ মণ্ডল। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাহলে কি বলা হচ্ছে? প্রথমে আমরা পয়েন্ট আমাদের কি ছিল? উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তর বিন্যাস। তাহলে সেটাই দেখো, এটা আমাদের স্বাভাবিকভাবে দেখা যায় যে আমরা যত উপরের দিকে যাব, ঠিক আছে, তত কিন্তু উষ্ণতা হ্রাস পায়। এটি ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর এবং আমরা এই স্তরে বসবাস করি। ঠিক আছে, এবং এই স্তর হচ্ছে সবচেয়ে ভারী। এই গেল ট্রপোস্ফিয়ার সম্পর্কে আলোচনা। বিস্তার কতটা গেছে? ট্রপোস্ফিয়ারের এই যে গভীরতা, এই গভীরতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। আবার সেটা ঋতুভেদে, অর্থাৎ গ্রীষ্মের সময় একরকম হতে পারে, শীতের সময় একরকম হতে পারে। ঠিক আছে, সেই জন্য বলছে শীতে সংকুচিত হয়ে যায় আর গ্রীষ্মে সম্প্রসারণ ঘটে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি নিরক্ষীয় অঞ্চলে, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমাকে এটাই বলতে হবে, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত? 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার। সেই জন্য গড়পড়তা বলা হয় সি লেভেল থেকে বা ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি। ঠিক আছে, আচ্ছা, এই যে স্তরটা, স্তরের বৈশিষ্ট্য কি কি?
তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ট্রপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য কি কি, তুমি কি কি বলবে? প্রথম যে বৈশিষ্ট্য আসবে সেটা হচ্ছে উষ্ণতা। যেই স্তরে কত সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা এই স্তরে লক্ষ্য করা যায় সেটা আমরা এখান থেকে দেখব। এই স্তরে প্রতি 1000 মিটার, 1000 মিটার মানে কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা যদি আমি বৃদ্ধি পাই, নিচ থেকে যদি উপরের দিকে বৃদ্ধি পায়, তাহলে সেখানটাতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। ঠিক আছে, একেই স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলা হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাস কাকে বলা হয়, তাহলে তোমাকে বলতে হবে যে ট্রপোস্ফিয়ার স্তরে, এই স্তরে কি হয়, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর যে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। ঠিক আছে, একেই স্বাভাবিক উষ্ণতা হ্রাস বলা হয়। দেখবে তোমাদের মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে, যত আমরা উপরের স্তরে যাই তাহলে ঠান্ডা কেন বৃদ্ধি পায়? আমরা তো রয়েছি ধরো একটা ভূপৃষ্ঠ একদম সমতল অংশে রয়েছে। দার্জিলিং এর লোক কেন যায়? ঠান্ডা অনুভব করার জন্য, মনোরম পরিবেশ পাওয়ার জন্য, তাই না? দার্জিলিং এর উচ্চতা প্রায়, যেটা ফালুট রয়েছে আমার ঠিক মনে পড়ছে না, তাও 3500 মিটার, অর্থাৎ 3.5 কিলোমিটার পর্যন্ত। তো যদি আমি 3 কিলোমিটারই ধরি, দেখো আমাদের এখানটাতে গড় তাপমাত্রা কত থাকে? আমাদের এখানে গড় তাপমাত্রা থাকে প্রায় 24 ডিগ্রি 28 ডিগ্রি থাকে। তাহলে আমি 3 কিলোমিটারই ধরি, তাহলে 3 6 18 ডিগ্রি কমে যাচ্ছে। তাহলে আমি যদি 28 ছিল 18 হলো, তাহলে কত হচ্ছে? 10, তাই না? সেখানটায় কিছু কিছু আরো, যেহেতু উচ্চ পাহাড় কিছু কিছু রয়েছে, সেখানে তাপমাত্রা আরো কম, সেখানে আরো মনোরম পরিবেশ। এই জন্যই উচ্চ পাহাড়, তার মাথায় তুষারাবৃত হতে দেখা যায়, তুষারপাত হয়, বরফ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা, হিমালয়, কেটু, এগুলো সব কিন্তু, হিমালয়ের উচ্চতা কত বলো? 8848 মিটার। তাহলে তুমি দেখো, যদি আমাদের এখানকার সঙ্গে তুলনা করো, তাহলে স্বাভাবিকভাবেই উষ্ণতা কিন্তু সেখানটাতে কমে যাচ্ছে, তাই না? এই জন্যই যত উপরের দিকে যাওয়া যায় উষ্ণতা হ্রাস হয়। তাহলে 8000 মানে 8 কিলোমিটার, 8800 মানে কি প্রায় 9 কিলোমিটার। তাহলে 9 কিলোমিটার চলে যাওয়া মানে কত হচ্ছে? 9 6 54, তার মানে প্রায়, আর ওদিকে তোমার রয়েছে 4 ডিগ্রি করে, সেখানটা তো কমে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবেই কিন্তু উষ্ণতা হ্রাস হয়ে যায়। ঠিক আছে, যেটা আমি সিম্পল বলে দিলাম তোমাদেরকে, একটু বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, সর্বনিম্ন তাপমাত্রা নিরক্ষীয় অঞ্চলে বলা হচ্ছে -80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতে পারছো -80 ডিগ্রি সেন্টিগ্রেড কিভাবে হয়ে গেল? প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পাচ্ছে। আর মধ্য অক্ষাংশে কত হচ্ছে? -58 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের বরফ কত ডিগ্রিতে হয়ে যায় হিমাঙ্কের নিচে? 0 ডিগ্রিতে। তাহলে -80 ডিগ্রি মানে বুঝতে পারছো সেখানে তাপমাত্রাটা মানে কতটা ঠান্ডা সেখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা গেল উষ্ণতা। আর কি কি বৈশিষ্ট্য রয়েছে ট্রপোস্ফিয়ারের? ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য রয়েছে 2 নম্বর হচ্ছে ভর। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মোট ভরের 75% এই স্তরে লক্ষ্য করা যায়। তার জন্য কি এর চাপ অনেকটাই বেশি। ক্ষুব্ধ মণ্ডল, কেন ক্ষুব্ধ মণ্ডল বলছি? এটা প্রশ্ন আসে, ট্রপোস্ফিয়ার স্তরকে কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? তো দেখো, বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প, জৈব এবং অজৈব কণা এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই কেন্দ্রীভূত হয়। ঝড় ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আবহবিকারের যাবতীয় ঘটনাবলী কিন্তু এই স্তরে লক্ষ্য করা যায়। এবং এই স্তর যথেষ্ট
শান্ত নয়, ওটা অশান্ত এবং কোলাহলপূর্ণ থাকে, সেই জন্য এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তাই জন্য এই স্তর দিয়ে বিমান চলাচল করতে পারে না। ঠিক আছে, ঘনত্ব এখানে বায়ুর ঘনত্ব সর্বাধিক। দেখো ট্রপোস্ফিয়ার এই যে স্তর, ট্রপোস্ফিয়ার স্তরের ঠিক ওপর দিয়েই কিন্তু বিমান চলাচল করছে। এই যে ট্রপোপজ যেখানে থেমে গেল, ঠিক তার ওপর দিয়ে কিন্তু বিমানটা চলাচল করতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। স্ট্র্যাটোস্ফিয়ার এটা। সীমানা কি? ট্রপোস্ফিয়ারের যে সর্বোচ্চ সীমায় উষ্ণতা ধ্রুবক থাকে, অর্থাৎ সেখানটাতে উষ্ণতা আর বাড়ছেও না কমছেও না, তাকে ট্রপোপজ, অর্থাৎ বাংলা কথায় যেখানে ট্রপোস্ফিয়ারের সীমানা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আর যাচ্ছে না, এই অংশটাকে ট্রপোপজ আমরা বলছি। এটি 3 কিলোমিটার বিস্তৃত এবং এখানকার উষ্ণতা কত বলেছিলাম ওখানে? -80°C। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারের পরে দ্বিতীয় যে স্তর ছিল তার নাম কি বলেছিলাম? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত। কিন্তু আবার যদি আমরা ট্রপোপজ থেকে দেখি তখন তার বিস্তার দাঁড়াচ্ছে মাত্র 35 কিলোমিটার। ঠিক আছে, কারণ 18 কিলোমিটার তো তোমার ট্রপোস্ফিয়ার ছিল, এই যে দেখো এই অংশটা ছিল, এইখান থেকে যদি এই অবধি দাঁড়ায় তাহলে সেটা এই 35 কিলোমিটার কথাটা এই জন্য বলা হচ্ছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে কিন্তু মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি কিছুই লক্ষ্য করা যাচ্ছে না, সেই জন্য এখান দিয়ে কিন্তু বিমান চলাচল করে। ঠিক আছে, আচ্ছা এটা দ্বিতীয় স্তর। আর এর আর কিছু নেই এখানটাতে। বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য রয়েছে? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক তার উল্টো অবস্থা কিন্তু আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে ট্রপোপজ যেখানে উষ্ণতা ছিল -80°C, এর যখনই বাড়ছি তখন কিন্তু আর আমাদের উষ্ণতা হ্রাস হচ্ছে না, এখানে চলে গেল 4°C এবং এই স্তরেই ওজোন স্তর লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবং এই ওজোন স্তর কি করে? অতিবেগুনি রশ্মি শোষণের জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এখানে একটা নির্দিষ্ট স্তর রয়েছে ওজোন স্তর। এটা প্রশ্ন আসে যে কোন স্তরে ওজোন স্তর লক্ষ্য করা যায়, আমাকে বলতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়ার আরো একটা কারণ হলো সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিগুলি ওজোন স্তর শোষণ করে নেয়। ঠিক আছে, শোষণ করার জন্য এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়। এবং ওজোন স্তর এই যে এইখান থেকে যখন 50 কিলোমিটার উচ্চতায় যখন পৌঁছানো যাচ্ছে তখন এইখানটার উষ্ণতা হচ্ছে 4°C। ঠিক আছে, শান্ত মণ্ডল, আমরা যখন ট্রপোস্ফিয়ার পড়েছিলাম ক্ষুব্ধ মণ্ডল বলা হয়েছিল, এটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। ঠিক তার বিপরীত অবস্থা। কেন শান্ত মণ্ডল বলছি আমরা এখানটাতে? বলছে এই যে স্তরটি, এই স্তরে না আছে কোনো ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি বা এই যে আবহাওয়া বিকারের যে বা বিভিন্ন আবহাওয়ার যে বিভিন্ন ঘটনা বলি, এখানে কিছুই লক্ষ্য করা যায় না। তাহলে একদম পরিবেশ পুরো শান্ত। তাহলে যে ছেলেটা একদম বা যে মেয়েটা একদম খুব শান্ত শিষ্ট ভাবে থাকে, কোনো কাউকে ডিস্টার্ব করে না, তাকে কি বলবো আমরা? শান্ত বলবো। তাহলে এটাকেও কিন্তু একই রকম ভাবে শান্ত মণ্ডল বলা হচ্ছে। এবং নিরাপদে থাকার জন্য এই অংশ দিয়েই কিন্তু আমাদের এই যে যোগাযোগ হিসাবে যে প্লেন চলাচল করে বা জেট বিমান চলাচল করে, এখানটাতেই চলাচল করতে দেখা যায়। দেখবে অনেক সময় অনেক আকাশের দিকে তাকালে, এটা প্লেন চলে গেলে, জেট বিমান চলে গেলে তার যে ধোঁয়াটা সেটা কিন্তু আকাশে অনেকক্ষণ থেকে যায়, আমরা দেখে বুঝতে পারি একটা ওখান থেকে
জেট বিমান চলে গেছে। আমরা দেখি না অনেক সময়, তোমরা খেয়াল করেছো? এই যে জেট বিমানের ধোঁয়াটা কেন থেকে যায় বলতো? কারণ এই যে অতি উচ্চতাতে হওয়ার জন্য ওইখানটায় বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না। বায়ু প্রবাহ থাকে না বলে কি হয়, সেইখানে ওই ধোঁয়াগুলো অনেকক্ষণ থেকে যায়। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও কি হয়, আন্টার্কটিকার শীতে বর্ণময় শক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয়। যদি এই যে মাদার অফ পার্ল ক্লাউড বলা হয়, কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? আন্টার্কটিকাতে লক্ষ্য করা যায়। ঠিক আছে? ওজোন স্তর, তাহলে একটু আগেই বললাম ওজোন স্তর লক্ষ্য করা যায় আমার এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে কোথায়? 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের স্তর সৃষ্টি হয়েছে। তিনটি বৈশিষ্ট্য বললাম, উষ্ণতা, শান্তমণ্ডল আর ওজোন স্তর। এবার সীমান্ত, কি সীমান্ত? একই রকম ভাবে যেমন ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা যেখানে শেষ হয়ে গেছে তাকে আমরা বলছিলাম ট্রোপোপজ, আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে সর্বোচ্চ সীমা সেখানটায় উষ্ণতা বাড়ছেও না কমছেও না, সেটাকে আমরা বলছি স্ট্র্যাটোপজ। তাহলে স্ট্র্যাটোপজ ওই অংশে গিয়ে তার আর বিস্তার হচ্ছে না, সেখানে গিয়ে সে শেষ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, পজ হয়ে যাচ্ছে। তাহলে সীমানার নাম দিয়ে স্ট্র্যাটোপজ হয়ে গেল। ঠিক আছে? এর বিস্তৃতি কত? 5 কিলোমিটার এবং উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? ট্রপোপজের বিস্তৃতি কত ছিল বলতো? 3 কিলোমিটার। ভেরি গুড। আর স্ট্র্যাটোপজের 5 কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ তো আমরা ক্ষুব্ধ মণ্ডল আর শান্ত মণ্ডল পড়লাম। তা কেন এই ক্ষুব্ধ মণ্ডল আর শান্ত মণ্ডলে কি কি পার্থক্য আছে আমরা একটু দেখি। একদম সিম্পল, তোমরা এতক্ষণ দেখে এসছো, পড়ে এসছো। নিরক্ষীয় অঞ্চলে বলা হচ্ছে 16 থেকে 18, আর স্ট্র্যাটোস্ফিয়ার কত বলো? 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, ক্ষুব্ধ মণ্ডলে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে? উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে যাচ্ছে, বায়ুমণ্ডলের 75% জলীয় বাষ্প ধূলিকণা এই স্তরেই লক্ষ্য করা যাচ্ছে, বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, বাতাসে ঝড় বৃষ্টি বেশি হয়, তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলা হচ্ছে। আর এর ঠিক উল্টোটাই হবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে, এখানে দেখো কমেছিল এখানে বেড়ে গেল। 25 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাস থাকে, বাতাসে জলীয় বাষ্প একদম থাকে না। ঠিক আছে? না থাকার জন্য কি হয়, ঝড় বৃষ্টি, বিভিন্ন মেঘ এগুলো লক্ষ্য করা যায় না, তাই এটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল, এবং এই স্তর দিয়েই বিমান চলাচল করে। বোঝা যাচ্ছে তো? বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনা সমূহ এখানে ঘটে, আর এটি শান্ত মণ্ডল, এখানে বায়ুমণ্ডলের কোনো ঘটনা ঘটতে দেখা যায় না। ঠিক আছে? এবার আমরা জানবো বায়ুমণ্ডলের তৃতীয় যে স্তর ছিল তার নাম কি ছিল? মেসোস্ফিয়ার। হ্যাঁ, মেসোর নাম মনে রাখবে, তাহলেই মেসোস্ফিয়ার কথাটা মনে থাকবে। ঠিক আছে? তাহলে মেসো মানে হচ্ছে মধ্যম, আর স্ফিয়ার অর্থাৎ মণ্ডল। তাহলে যে স্ট্র্যাটোপজ অর্থাৎ যে অংশে, এই দেখো স্ট্র্যাটোপজ, তো স্ট্র্যাটোস্ফিয়ার এই অবধি ছিল, স্ট্র্যাটোপজ এবার স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়ে গেল। হবার পর বায়ুমণ্ডলের তৃতীয় যে স্তর, এই স্তরে কিন্তু আবার কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তাকেই আমরা বলছি মেসোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। ঠিক আছে? বিস্তার কি রয়েছে? স্তরটির ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 80 কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত মেসোস্ফিয়ার দেখা যায়, কিন্তু বিস্তার 30 কিলোমিটার। আমরা স্ট্র্যাটোস্ফিয়ার কত অবধি পড়েছিলাম? 50 কিলোমিটার পর্যন্ত। তাহলে 50 থেকে 80 পর্যন্ত গেলে হয় 30 কিলোমিটার, সেটাই এখানে বলা হয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে এই মেসোস্ফিয়ারের?
বলছে উষ্ণতা এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এবং সর্বোচ্চ সীমায় কমে 93 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। তাহলে বুঝতে পারছো আমরা বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা নিয়ে আলোচনা করেছিলাম ট্রপোস্ফিয়ার, সেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হচ্ছিল, কমে যাচ্ছিল। আবার যখন দ্বিতীয় স্তর ছিল স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল। আবার কি হচ্ছে, একই রকম ভাবে মেসোস্ফিয়ারে ট্রপোস্ফিয়ারের মতোই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, করে কত হচ্ছে 93 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। দেখো ছবিটা, এই যে এখানে দেখিয়েছে এটা 65 এবং 85 কিলোমিটার এই অবধি স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়ে গেল, স্ট্র্যাটোপজ। এইখান থেকে মেসোস্ফিয়ার আমরা এই অংশটা লক্ষ্য করতে পারছি। উল্কা, পৃথিবীর দিকে ছুটে আসা উল্কা পিণ্ডগুলি এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। এই যে উল্কা পিণ্ডগুলো আসে বিভিন্ন পৃথিবীর মহাজাগতিক স্তর থেকে, এই উল্কা পিণ্ডগুলো কিন্তু এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বায়ুর পরিমাণ খুব হ্রাস পাওয়ায় বায়ুচাপ অনেক কম থাকে। বায়ুচাপ এই অংশে অনেকটাই কম থাকে। ঠিক আছে, সেই অর্থে প্রচুর বায়ুচাপ লক্ষ্য করা যায় না। বায়ুচাপ সব থেকে বেশি থাকে কোন অংশে, ট্রপোস্ফিয়ার স্তরে, কারণ ওই অংশেই তো যাবতীয় ধূলিকণা বস্তুকণা সব ওই অংশেই থাকে, সেই জন্য ওই অংশেই বায়ুর চাপও অনেকটা বেশি থাকে। মেঘ, বায়ুর ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের জন্য জলীয় বাষ্প প্রবেশ করে হালকা নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়। এটা সামান্য যে মেঘটার নাম হচ্ছে নৈশদ্যুতি মেঘ। বায়ুর যখন ঊর্ধ্বগামী পরিচলন স্রোত হয়, তার ফলে অল্প কিছু পরিমাণ জলীয় বাষ্প এই অংশে প্রবেশ করে। ঠিক আছে, সীমান্ত কি আছে, সীমান্ত অর্থাৎ মেসোপজ যেটা আমরা বলবো। দেখো এই যে বলা হচ্ছে মেসোপজ, তাহলে মেসোস্ফিয়ার যেখানে কি থেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মেসোস্ফিয়ার যে সীমায় উষ্ণতার স্থিতাবস্থা বজায় থাকে, সেখানে বাড়ছেও না কমছেও না, এবং উষ্ণতা হ্রাস যতটুকু হ্রাস করছিল থেমে যাচ্ছে, তাকে বলা হচ্ছে মেসোপজ। এটি মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের একটি সীমারেখা। এর উষ্ণতা কত হচ্ছে, -93 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এতক্ষণে যা বললাম সেটুকু কি বোঝা গেল? আচ্ছা, দেখো এই মেসোস্ফিয়ারের ঠিক পরেই এবার শুরু হবে থার্মোস্ফিয়ার। আবার এই স্তরে গিয়ে উষ্ণতা আবার বৃদ্ধি পাবে, তারপরে আবার প্রত্যেকটা স্তরে গিয়ে উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম স্তরে কি দাঁড়ালো, উষ্ণতা কমে যাচ্ছে, দ্বিতীয় স্তরে বেড়ে গেল, তৃতীয় স্তরে আবার কমে গেল, 4 নম্বর স্তর থেকে উষ্ণতা এবার বৃদ্ধি পেতে শুরু করলো। তোমাদেরকে কিন্তু এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা 6টি স্তরের মধ্যে, যেহেতু ক্লাসের আমাদের যে নির্ধারিত টাইম রয়েছে, তার মধ্যে 3টি স্তর সম্পর্কে আজ আমরা আলোচনা করেছি। পরবর্তী আর যে 3টি স্তর রয়েছে, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার, এই 3টি স্তর সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে যেহেতু ক্লাসের সময়টা শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আজ আমরা শুরু করতে পুরোটা আর 3টে অংশ যেহেতু শেষ করতে পারবো না বলে শুরু করতে পারছি না। তো এই 3টি যে অংশগুলো আমরা আজকে পড়লাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এবং তার সাথে আমরা আলোচনা করলাম সমমণ্ডল অর্থাৎ হোমোস্ফিয়ার আর বিষমমণ্ডল অর্থাৎ হেটারোস্ফিয়ার। তাহলে এই যে স্তরগুলো আমরা আলোচনা করলাম, এখান থেকে যে কি নির্দিষ্ট কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি, বলেছি কি কি রয়েছে সেগুলো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করতে হবে, অর্থাৎ একটা হচ্ছে উপাদানের ভিত্তিতে আর উষ্ণতার ভিত্তিতে। রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরগুলি, অর্থাৎ এখানে
হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করতে হবে। এই প্রশ্নগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। যে প্রশ্ন তোমরা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করবে, আমি আবার বলে দেবো, এবং এই প্রশ্নগুলো বাড়িতে সবাই একবার খুব ভালোভাবে পড়ে আসবে, নিজেরা আলোচনা করবে। আমি পরের দিন তোমাদের এইখান থেকে নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। আবার পরবর্তী ক্লাসে যেটা আমি বললাম যে 3টি স্তর নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপর অন্য কিছু আমরা শুরু করব। তাহলে সেই 3টি স্তর পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।